ওকে, আচ্ছা আমরা গত ক্লাসে যেখানে স্টপ করেছিলাম আমরা আজকে তারপর থেকে স্লাইডে চলে যাচ্ছি। ঠিক আছে, আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় ক্লিয়ার করবো ইনশাল্লাহ। উম, ঠিক আছে, ওকে আমরা শেয়ার স্ক্রিনে চলে আসছি। এবার একটু খেয়াল করি, দেখি গত ক্লাসে যার মানে যতটুকু পর্যন্ত করিয়েছিলাম তারপরে একটা ম্যাথ দিয়ে আজকের ব্যাপারটা শুরু করছি, এক্সপ্লেইন করছি। প্রথম প্রশ্নটা একটু দেখো, আমাদের স্লাইডে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু সবাই খেয়াল করো। একটি সিস্টেমে একটি সিস্টেম পরিবেশ থেকে 1000 জুল তাপশক্তি গ্রহণ করে, মানে শোষণ করে। আচ্ছা, 1000 জুল তাপশক্তি কিন্তু শোষণ করে। তো আমরা জানি শোষিত তাপশক্তি হচ্ছে ডি কিউ বা ডেল কিউ বলতে পারি। তো ডেল কিউ ইকুয়ালস টু হচ্ছে 1000 জুল, লিখে ফেললাম। এবং এটার যে অন্তস্থ শক্তি 800 জুল বৃদ্ধি পায়। হ্যাঁ, 800 জুল বৃদ্ধি পায়। এবং অন্তস্থ শক্তির পরিবর্তন ডেল ইউ ইকুয়ালস টু 800 জুল। আচ্ছা, যেহেতু তাপশক্তি শোষণ করেছে একটি সিস্টেম, দেখো ভালো করে ব্যাপারটা খেয়াল করবে। সিস্টেম পরিবেশ থেকে এত জুল তাপশক্তি শোষণ করেছে, সিস্টেম পরিবেশ থেকে এত জুল তাপশক্তি শোষণ করেছে, দ্যাটস ওয়াই ডেল কিউটা আমাদের হয়েছে পজিটিভ, ডেল কিউটা আমাদের হয়েছে পজিটিভ। যদি সিস্টেম পরিবেশে তাপ বর্জন করত, সিস্টেম যদি পরিবেশে তাপ বর্জন করত, তাহলে আমরা 1000 জুল লিখতাম না, আমরা -1000 জুল লিখতাম। তাহলে এখান থেকে একটা জিনিস আইডিয়া করে নাও, সিস্টেম যদি শোষণ করে, সিস্টেম যদি শোষণ করে তাহলে ডেল কিউটা হচ্ছে পজিটিভ। আর সিস্টেম যদি বর্জন করে তাহলে ডেল কিউটা হচ্ছে নেগেটিভ। আবার সিস্টেম যদি শোষণ করে, সিস্টেম যদি শোষণ করে তাহলে ডেল কিউটা হচ্ছে পজিটিভ। আর সিস্টেম যদি বর্জন করে তাহলে ডেল কিউটা হচ্ছে নেগেটিভ। যেহেতু এখানে শোষণ করেছে, দ্যাটস ওয়াই 1000 জুল পজিটিভ। আচ্ছা, এবার আসো অন্তস্থ শক্তিতে। অন্তস্থ শক্তি যদি বৃদ্ধি পায়, অন্তস্থ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে পজিটিভ, সেজন্য আমি লিখেছি ডেল ইউ ইকুয়ালস টু 800 জুল। আর যদি বলতো অন্তস্থ শক্তি হ্রাস পায় তাহলে আমি এখানে লিখতাম মাইনাস। তাহলে সিস্টেম যদি শোষণ করে ডিকিউ হচ্ছে পজিটিভ, সিস্টেম যদি বর্জন করে ডিকিউ হচ্ছে নেগেটিভ। অন্তস্থ শক্তি যদি বৃদ্ধি পায় পজিটিভ, আর যদি হ্রাস পায় নেগেটিভ। ওকে, তো আমাকে বলছে এখানে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। তো আমি লিখলাম ডেল কিউ ইকুয়ালস টু, আমরা যেটা জানি সেটা হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। ইকুয়েশন করলাম, বের হয়ে গেছে 200 জুল। আমার আনসার হচ্ছে কৃত কাজের পরিমাণ, যেহেতু আমাকে সম্পাদিত কাজ বলছে, অর্থাৎ ডিইউ ইকুয়ালস টু ডিডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে 200 জুল। এই ম্যাথটা বুঝতে পেরেছো? এই ম্যাথটা করানোর একটাই মানে, এটা বোর্ডে করাতে হচ্ছে না, একদম সহজ একটা ম্যাথ। এটা জাস্ট আমার পজিটিভ নেগেটিভ ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করা। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো বুঝছো কিনা। আচ্ছা, ওকে, জাস্ট আ মিনিট। আচ্ছা, এর পরের ব্যাপারটাতে আমরা চলে আসি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাকে আরেকটা প্রশ্ন দিচ্ছে, আমরা একটু স্লাইডের প্রশ্নটা দেখি। স্লাইডের প্রশ্নটা একটু দেখি। পৃষ্ঠনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। আচ্ছা, পৃষ্ঠনযুক্ত একটি সিলিন্ডারে, তাহলে পৃষ্ঠনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ হচ্ছে 300 প্যাসকেল। এটা কি স্থির রেখে, অর্থাৎ চাপ স্থির রেখে ধীরে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করায় 900 জুল কাজ সম্পাদিত হয়। ওকে, তাহলে এখানে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো একটার সাথে একটা অ্যাড করে নেই। আচ্ছা, গ্যাসের চাপ কত ছিল? 300 প্যাসকেল। তাহলে এটাকে কিন্তু স্থির রাখতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে স্থির চাপে, স্থির চাপে, স্থির চাপে। ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে স্যার আমাদের এই জিনিসটা হচ্ছে স্থির রেখে যেহেতু বলছে, তাহলে এটা হচ্ছে স্থির চাপে। ওকে, তাহলে একটা জিনিস ক্লিয়ার করে ফেললাম, স্থির চাপে। এবং স্থির চাপে কিন্তু একটা সূত্র আমরা জানি, পড়ে আসছে আগে, সেটা হচ্ছে ডি ডাব্লিউ বা ডেল ডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি। সূত্রটা কি ছিল? ডেল ডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি। ওকে, শেষ। যেহেতু আমাকে স্থির চাপে বলছে, তাই ডেল ডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি। এবং ডেল ভি ইকুয়ালস টু ডি ডাব্লিউ ডিভাইডেড বাই পি। এবার আমি মানটা বসাই দিছি। যেহেতু আমি 800 জুল তাপশক্তি সরবরাহ করেছি এবং 900 জুল কাজ আমার হয়েছে, তাহলে 900 জুল কাজ হওয়া মানে হচ্ছে এই 900 জুল কাজই হচ্ছে আমাদের ডি ডাব্লিউ, অর্থাৎ ডি ডাব্লিউ ইকুয়ালস টু 900 জুল। ওকে,
এরপর আমাকে বলছে চাপ কিন্তু স্থির পি, এবং চাপের মান কত দেখো 300 প্যাসকেল। তাহলে আমি এখানে চাপের মান বসাই দিছি। ওকে, একদমই সহজ। তাহলে আমরা পাইছি ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি বা ডিভি ইকুয়ালস টু ডিডব্লিউ বাই পি। ডিডব্লিউ 900 জুল, আর আমাদের যে পিটা সেটা ছিল 300। পেয়ে গেছি আমরা। আয়তনের পরিবর্তন হচ্ছে আমাদের 3 মিটার কিউব। 3 মিটার কিউব। তাহলে আমাকে প্রথম প্রশ্ন করছিল কিন্তু গ্যাসের আয়তনের পরিবর্তন। তাহলে আমি বের করে ফেলছি আয়তনের পরিবর্তন হচ্ছে 3 মিটার কিউব। কেমন? আচ্ছা, ওকে। এবার এরপরে চলে আসি। এরপরে আমাকে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। ওকে, এটা তো একদমই সহজ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। যেহেতু আমি ডেল ভি বের করে ফেলছি, আর এটাকে আমি একটু অর্গানাইজ করে ফেলি, দেখি এটাকে যদি রেখে দেই, ডেল ইউকে যদি রেখে দেই, তাহলে ডেল ইকুয়ালস টু কি হয় বলো তো? ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। ডেল ইউকে যদি রেখে দেই, ট্রান্সফার করে ফেলি, তাহলে ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। আচ্ছা, আমি কত জুল তাপশক্তি সরবরাহ করেছি? 800 জুল। আর কাজ কতটুকু হয়েছে? 900 জুল। আচ্ছা, 800 জুল সরবরাহ করেছি, 900 জুল কাজ হয়েছে, তাহলে 800 জুল মানেই হচ্ছে আমাদের ডি কিউ, আর 900 জুল মানে হচ্ছে ডিডব্লিউ। তাহলে ডি কিউ হচ্ছে 800, ডি কিউ হচ্ছে 800, আর সম্পাদিত কাজ ডিডব্লিউ হচ্ছে 900। তাহলে আমি ডি কিউ 800 এবং ডিডব্লিউ 900 বসাই দিছি, আর আমি পেয়ে গেছি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 100 জুল, এবং এটা নেগেটিভ। আর আমরা তো জানি যে নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝায় অন্তস্থ শক্তি হ্রাস পায়। ওকে, এই ম্যাথটা বুঝতে কি কারো প্রবলেম হয়েছে? আমাকে একটু জানাও তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা ম্যাথ শেষ করলাম। এটা একদমই সহজ একটা ম্যাথ ছিল। তো জাস্ট দুইটা ম্যাথের মধ্যে একটু ব্যাপার যে যা আমরা পড়েছি তা একটু ক্লিয়ার করলাম, ঠিক আছে? ওপ্পো F5 প্রশ্ন করছো আরেকবার। স্যার তুমি আরেকবার একটু কষ্ট করে ম্যাথটা একটু দেখো। ও আচ্ছা, কোনো সমস্যা নাই। আমি ক্লাসটা শেষ হওয়ার পরে তুমি আরেকবার দেখে নেবে, কেমন? ওই অংশটুকু দেখে নিলেই হবে, বাকিগুলো কন্টিনিউ করো। আচ্ছা, এবার চলে আসে আমরা যা যা পড়েছি এতদিন পর্যন্ত, যা যা পড়েছি তার থেকে আমরা শিখেছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সিস্টেম কি। হ্যাঁ, আচ্ছা, একটু জাস্ট আ মিনিট। পরবর্তীতে এই অংশটুকু তুমি পজ করে আপলোড হওয়ার পরে, ইউটিউবে আপলোড হওয়ার পরে তুমি এই অংশটুকু পজ করে একটা স্ক্রিনশট নিয়ে এই সংজ্ঞাগুলো তুমি লিখে ফেলতে পারো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা পড়েছি, সিস্টেম কি পড়েছি, সমচাপ প্রক্রিয়া পড়েছি, সমষ্ণ প্রক্রিয়া পড়েছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়াও শেষ করেছি, এবং অভ্যন্তরীণ শক্তিও শেষ করেছি। আমরা এই কয়েকদিন তাপগতিবিদ্যার যে ক্লাসগুলো করেছি তার মধ্যে এই ব্যাপারগুলো আমরা শেষ করেছি। এবার তার পরের টপিকে চলে আসতেছি। তার আগে আমি দুটো এমসিকিউ তোমাদের সাথে সমাধান করব। ওকে, দেখি তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি। একদমই সহজ একটা বিষয়, সেটা হচ্ছে জিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ খ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটি রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে বলো তো দেখি? ক, খ, গ, ঘ। তাপ ও কাজ, বল ও শক্তি, কাজ ও ক্ষমতা, তাপ ও ক্ষমতা, কোনটা? রিঙ্কি বলছে এ, তাপ ও কাজ। আচ্ছা, বাকিরা কমেন্ট করো একটু। সুমিত প্রশ্ন আনসার করছো 1, তারপর সাজ্জাদ 1, আকিফা এ, শারিন ওই যে কোয়েশ্চেন তাপগতিবিদ্যার প্রথম সূত্র স্লাইডটা দেখো, কোনটিকে সমর্থন করে? আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই ক আনসার দিয়েছো, ইয়েস, তাপ ও কাজ। ঠিক আছে, তাহলে দুইটা পাঠোত্তর মূল্যায়ন দিয়ে আমরা শেষ করে ফেলছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, গতকালকে আমি কিছু গ্রুপে পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম তোমাদেরকে। হ্যাঁ, অনেকে এটা সলভ করতে চেষ্টা করছে, অনেকে পারো না, এটা নিয়ে আমি আলাদাভাবে ক্লাস নিব। তো একটা জিনিস খেয়াল করছে, একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে ব্যাপারটা আমি একটু শেয়ার করি তোমাদের সাথে। শর্টকাট প্রসেসের একটা ট্রেন্ড হয়ে গেছে। কিরকম? আমরা খুব শর্টকাট প্রসেস করি, মানে খুব সহজে কিভাবে আমরা ম্যাথ আনসার করব, খুব সহজে আমরা কিভাবে ফিজিক্সের অঙ্কগুলো আনসার করব। প্রবলেমটা ওখানেই। আমি একটা ম্যাথ তোমাদেরকে করতে দিয়েছি, ওটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা ভার্সিটি পরীক্ষায় আসা একটি ম্যাথ, ভার্সিটি বলবো না, এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা একটি ম্যাথ।
এবং ওই ম্যাথটা করতে গেলে না তোমার অনেকটুকু বেসিক লাগবে। যাই হোক, একজন দুজন স্টুডেন্ট এটা ট্রাই করছে, আমাকে ইনবক্সে যারা দিছো, একজন দুইজন না, অনেকজন ট্রাই করছো, তবে যে দুই একজন কাছাকাছি পর্যন্ত গেছো তাদের অনেকটুকু মিলে গেছে। হ্যাঁ, তো আমি শুধু একটা জিনিস তোমাদেরকে ভালো করে স্পষ্ট করে বলে দিই, প্রতিটা সাবজেক্টে অল্প পড়ো, বেসিক পড়ার চেষ্টা করবে, শর্টকাট মেথডে ভুলেও যাবে না। শর্টকাট মেথড কখন করবে জানো? যখন তোমার বেসিকটা জেনে যাবে তখন। বেসিকটা জানার পরে শর্টকাট করো, কোনো সমস্যা নাই, তুমি অনেক আপগ্রেড হবা। কিন্তু বেসিক না জেনে শর্টকাটে গেলেই সব থেকে মারাত্মক ভুলটা করবা। কেমন? আচ্ছা, চলে আসি। আচ্ছা, ওই ক্লাসগুলো, ওইটার উপর আমি স্পেশাল একটা ক্লাস নিব, ওটা আমি দেখাই দিব। আর আমাদের শনিবার থেকে রুটিন করে দিছি, শনি সোম বুধ ফার্স্ট ইয়ার চলবে, রবি মঙ্গল বৃহস্পতি সেকেন্ড ইয়ার চলবে, সবগুলা ক্লাস করবো এবং ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, চলে আসি। আজকে আমরা যে জিনিসটা ক্লিয়ার করব এবং আমাদের এখানে ক্লিয়ার করতে হবে, আজকে ক্লাসে এটা ক্লিয়ার করতে হবে অবশ্যই অবশ্যই, সেটা হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এইটা শেষ করে আমরা ক্লাসটা শেষ করব। আচ্ছা, ওকে, শুরু করছি। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, একটু, কোন পদার্থের আহ, এক মোলের তাপমাত্রা, আচ্ছা এটার জন্য আমি একটু স্ক্রিনে চলে যাই, আমি স্ক্রিনে ভালোভাবে বুঝাতে পারবো ব্যাপারটাকে। ওকে, আমি স্ক্রিনে চলে আসছি। এর মধ্যে কোনো কমেন্ট আছে কিনা আমি দেখি। আচ্ছা, ওকে, আমি স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা একটু খেয়াল করি। আচ্ছা, মোলার আপেক্ষিক তাপ যে জিনিসটা, সেটা নিয়ে আমি বলবো। মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ জিনিসটা কি? একদমই সহজ ব্যাপার। কোন পদার্থের এক মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন হয় তাকেই বলে আসলে মোলার আপেক্ষিক তাপ। তাহলে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে কোন পদার্থের কোন পদার্থের এক মোলের কোন পদার্থের এক মোলের আচ্ছা, কোন পদার্থের এক মোলের তাপমাত্রা 1 কেলভিন আমি বাড়াবো। কোন পদার্থের এক মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগে বা আমাদের প্রয়োজন হয় তাকেই বলে আসলে মোলার আপেক্ষিক তাপ। এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক, সংজ্ঞাতে কোনো ঝামেলা নাই, কোনো ভেজালও নাই। কিন্তু এর পরেই মূল ভেজালটা শুরু। ওই ভেজালটুকু নিয়ে আমি আসলে কথা বলবো। দেখি, তাহলে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি? কোনো পদার্থের এক মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগে সেটাই হচ্ছে আসলে মোলার আপেক্ষিক তাপ। এবার আসো, 3 ধরনের পদার্থ আছে। ওকে, একটা হচ্ছে কঠিন, আরেকটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। 3 ধরনের পদার্থ ছাড়াও আরেকটা পদার্থ আছে যেটা হচ্ছে প্লাজমা, সেটা নিয়ে আমি কথা বলছি না। 3 ধরনের পদার্থ আছে। আসো এবার, তো যখন তুমি কোনো একটা পদার্থ নিছো, মনে করো একটা কঠিন পদার্থ নিছো, ওই কঠিন পদার্থের তাপমাত্রা তুমি 1 কেলভিন বাড়াবা। এখন মজার ব্যাপার হচ্ছে, কঠিন পদার্থের তাপমাত্রা যদি তুমি 1 কেলভিন বাড়াও, তাহলে 1 কেলভিন বাড়ানোর সাথে সাথে তার চাপেরও চেঞ্জ হয়, তার আয়তনেরও চেঞ্জ হয়। কি বলছি? কঠিন পদার্থের যদি 1 কেলভিন তাপমাত্রা বাড়াও, ধরো এটা একটা কঠিন পদার্থ, আমার কলমটা, এটার তাপমাত্রা তুমি 1 কেলভিন বাড়াইছো, তাহলে এটার একসাথে আয়তনও চেঞ্জ হবে এবং চাপও চেঞ্জ হবে। তো ব্যাপারটা কাছাকাছি থাকে বলে আমরা বাদ দিতে পারি। হ্যাঁ, দুটোর আলাদা আলাদা পরিবর্তন হিসাব করতে হয় না, দুটোই কাছাকাছি মানের থাকে। তরলের ক্ষেত্রেও সেম, মানটা না অনেক নগণ্য হয়। ওকে, তবে গ্যাসীয়র ক্ষেত্রে ঝামেলা লেগে যায়। দেখা যায় যে চাপকে স্থির রেখে 1 কেলভিন বাড়াইতে একটা তাপ শক্তি লাগে, আবার আয়তনকে স্থির রেখে 1 কেলভিন বাড়াইতে আরেকটা তাপ শক্তি লাগে। অনেকটা সহজ করে বলি, কঠিন পদার্থকে সরাসরি গরম করতে পারবা, তরল পদার্থকে গরম করতে পারবা, তবে গ্যাসীয় পদার্থের ব্যাপারটা একটু আলাদা। ওই গ্যাসীয় পদার্থে যখন তুমি তাপমাত্রাকে চেঞ্জ করো, তখন একসাথে চাপ ও আয়তন দুটোই চেঞ্জ হয় এবং দুটোর পরিবর্তন অনেক বেশি হয়, অর্থাৎ ওগুলোকে আমরা স্কিপ করতে পারি না। তাই এই যে আপেক্ষিক তাপের কথা বলছি, মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে স্থির আয়তনে, আর একটা হচ্ছে স্থির চাপে। তাহলে চলে আসো, আমি এটা মুছে ফেলি।
প্রথম যে জিনিসটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে মনে করো স্থির চাপে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আসো এবার আপেক্ষিক তাপ, এটাকে না তাপ ধারণ ক্ষমতা বলা হয়। আপেক্ষিক তাপ এটাকে তাপ ধারণ ক্ষমতা বলে, আর তাপ ধারণ করা এটাকে বলে ক্যাপাসিটি। কি বলা হয়? ক্যাপাসিটি। তো এই যে হিট ক্যাপাসিটি, যেটা ওই হিট ক্যাপাসিটি থেকে আপেক্ষিক তাপ জিনিসটাকে সি ধারা প্রকাশ করা হয়। কি ধারা? সি ধারা। আর যেহেতু স্থির চাপে, মানে চাপটা স্থির, তাই এটাকে বলি সিপি। তাহলে আমরা বুঝলাম সিপি মানে হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সি বলার কারণ হচ্ছে এটা হচ্ছে হিট ক্যাপাসিটি, এর জন্য এটাকে সি বলা হয়। ওকে, সিপি এর মান আমরা বের করব। ঠিক আছে, ধরো, আচ্ছা তোমাদের কি এর মধ্যে কোনো প্রশ্ন আছে? একটু বলিও তো আমাকে যদি থাকে। লেখা আবারও ঝাপসা না? লেখা কি বেশি ঝাপসা হচ্ছে নাকি এখন বোঝা যাচ্ছে? আমি অনেক বড় করে লিখছি, দেখো তো স্থির চাপের ব্যাপারগুলো বোঝা যাচ্ছে কিনা। একটু আমাকে জানাও তো। আচ্ছা, ব্লার না? ওকে, আমি তো মূল টপিকে আসছি। আচ্ছা, একটা কাজ করি, আমরা একটু সবাই এন্ড মিটিং হয়ে আবার মিটিং ইন করি। আমরা সবাই মিটিং থেকে বের হয়ে গিয়ে আবার ইন করি। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে ইন করে ফেলি, ঠিক আছে? ওকে, 1 মিনিটের মধ্যে ইন করি। 1 মিনিটের মধ্যে মিটিং থেকে বের হয়ে আবার ইন করি। আমি মিটিংটা এন্ড করছি, কেমন? মিনিটের মধ্যে মিটিং। এবার একটু আমাকে জানাও তো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, আমি আবার চলে যাচ্ছি স্ক্রিনে। ওকে, মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটা নিয়ে কথা বলছি। ওকে, এটা হচ্ছে আমাদের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, ওকে, মোলার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ মানে হচ্ছে ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি। ক্যাপাসিটির কারণে আমরা সি ধারা প্রকাশ করি, আর স্থির চাপে বলার কারণে আমরা পি ধারা প্রকাশ করছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখব যে সিপি জিনিসটা আসলে কি। ঠিক আছে, ধরো কোনো একটা গ্যাসের, হ্যাঁ কোনো গ্যাসের, তাহলে আমি লিখছি কোনো গ্যাসের চাপ স্থির রেখে, কোন গ্যাসের, দেখো কোন গ্যাসের চাপ স্থির রেখে, কোন গ্যাসের চাপ স্থির রেখে এম মোল, এম মোল, এম মোল এর তাপমাত্রা আমি ডেলটি পরিমাণ বাড়িয়েছি। তাহলে খেয়াল করো, কোন গ্যাসের চাপকে আমি স্থির রাখছি,
আর কত মোল? এম মোলের তাপমাত্রা আমি ডেলটি পরিমাণ বাড়াইছি, এবং যে তাপশক্তি আমার প্রয়োজন হয়েছে সেই তাপশক্তি হচ্ছে ডেল কিউ। ওকে, তাহলে একটু খেয়াল করো, এম মোলের তাপমাত্রা ডেলটি পরিমাণ বাড়াইছি, তাপশক্তি রাখতেছে যে ডেল কিউ। সুতরাং 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য যে তাপশক্তি আমার প্রয়োজন হয় ঐকিক নিয়ম অনুসারে সেটা কি হবে? এটা তো ডেল কিউ ছিল, ডেল কিউ কে রেখে দিছি, আর 1 মোল 1 কেলভিন, দ্যাটস ওয়াই এমটা নিচে চলে আসবে ঐকিক নিয়মের মতন, আর ডেলটিটা নিচে চলে আসবে। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের আসলে সিপি, কারণ এটা হচ্ছে স্থির চাপে, অর্থাৎ সিপি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডেল কিউ এম ডেল টি। ওকে, এটা একটু তুলে ফেলো। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, তোমাদের কি তোলা হয়েছে? তোলা হলে আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও তোলা হয়ে গেলে। সাজাদ কমেন্ট করছো জি স্যার তোলা হয়েছে। নীতু কমেন্ট করছো বুঝছি স্যার। কোনা কমেন্ট করছো জি স্যার ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি যে সিপি ইকুয়ালস টু হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। এটা হচ্ছে আমাদের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের আসলে মেজর সূত্র। এই মেজর সূত্রটাকে আমরা চাইলে একটু চেঞ্জ করে লিখতে পারি। কিভাবে চেঞ্জ করে লিখতে পারি সেটা এখন আমি দেখাবো। ওকে, আচ্ছা, এবার আসো স্পেশাল কিছু আলাদা বেসিক জিনিসের। স্থির চাপে, আচ্ছা স্থির চাপে মানে চাপের কোনো চেঞ্জ হয় না, কেমন? ঠিক আছে, তো আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, অর্থাৎ তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে, সূত্র আমাদেরকে শিখাইছে যে dq equals to du plus dw। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে আমরা লিখতে পারি যে স্যার dq equals to du dw। আচ্ছা, ওকে, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কোন একটা সিস্টেমের জন্য dq equals to হচ্ছে du plus dw। আচ্ছা, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে তুমি যে তাপশক্তিটা প্রদান করো সেটা হচ্ছে dq, অর্থাৎ তুমি এটা প্রদান করছো, তাহলে এটা হচ্ছে তুমি প্রদান করছো। আচ্ছা, ধরো তুমি dq পরিমাণ তাপশক্তি প্রদান করেছো, মানে কোনো একটা বস্তুতে dq পরিমাণ তাপশক্তি দিয়েছো, এবং দেওয়ার কারণে তার তাপমাত্রা বেড়ে গেছে। মনে করো তার যে তাপমাত্রা বেড়েছে সেটা হচ্ছে dT। তাহলে খেয়াল করো, তুমি dq পরিমাণ প্রদান করেছো, অর্থাৎ তাপশক্তি তার মধ্যে দিয়েছো। ধরো আমার কলমে তুমি তাপশক্তি দিয়েছো dq পরিমাণ, এবং তাপমাত্রা যে বেড়ে গেছে সেটা হচ্ছে dT পরিমাণ। আর ধরো আমার এই কলমটা হচ্ছে 1 মোল। কত মোল? 1 মোল। তাহলে তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি সিপি কত, তুমি বলবে স্যার একটু আগে তো সিপি বের করছিলাম আমরা, এখানে উপরে দিতাম যেটা আমরা দেই, মানে ডেল কিউ। তো এখানে যেহেতু dq দিচ্ছে, উপরে দাও dq, আর যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে dT, আর যেহেতু এখানে ডেলটি দাও, আর এখানে বেড়েছে কিন্তু dT, তাহলে নিচে দাও dT।
আর যেহেতু এক মোল বলছি, আমি এক মোল বলছি, তাহলে এখানে ওই মোল সংখ্যার জায়গায় কিছুই লেখার দরকার নাই, কারণ এক লেখা কথা যে কথা, না লেখাও সে কথা। অর্থাৎ সিপি ইকুয়ালস টু পেয়ে গেছি ডিকিউ বাই ডিটি। তাহলে এটা হচ্ছে সিপি এর সূত্র, অর্থাৎ সিপি ইকুয়ালস টু হচ্ছে আরেকটা সূত্র আমরা পেয়েছি, সিপি ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি। তোমরা কি এটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা পেয়ে গেছি যে সিপি ইকুয়ালস টু হচ্ছে ডিকিউ বাই ডিটি। ওকে, তাহলে এই জিনিসটা আমরা একটু মুছে লিখি যে স্যার আমরা একটা সূত্র পেয়েছি, সেটা হচ্ছে সিপি ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি। সুতরাং এখান থেকে যদি তোমাকে আমি প্রশ্ন করি ডিকিউ ইকুয়ালস টু কত, তাহলে তুমি বলবে স্যার ডিকিউ ইকুয়ালস টু ডিটি কে এটার সাথে গুণ করে দেই, এটা হয়ে যায় সিপি ডিটি। তাহলে ডিকিউ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে সিপি ডিটি। এটাকে 1 নং সমীকরণ দিয়ে রেখে দাও, এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রেখে দাও। এবং পুরো জিনিসটা তুলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে স্যার আমাদের তোলা হয়ে গেছে। ওকে, আচ্ছা সাজাদ কমেন্ট করছে তোলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেছি যে সিপি ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডিকিউ বাই ডিটি। আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার এটা এতটুকু পর্যন্ত রেখে দিলাম, এবার এই জিনিসটা আমরা মুছে ফেলতেছি, বোর্ড পরিষ্কার করে ফেলতেছি। এবার আসি এর পরের টপিকটাতে, সেটা হচ্ছে স্থির আয়তনে। তাহলে স্থির চাপের ব্যাপারটা আমাদের শেষ। এবার আসো স্থির আয়তনে। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো যেহেতু আমরা বলে দিয়েছি যে আপেক্ষিক তাপ মান হচ্ছে ক্যাপাসিটি সি, যেহেতু এবার স্থির আয়তনে, তাই আমাদের ভলিউম যেটা অর্থাৎ আয়তন যেটা, সেটাকে আমরা ভলিউম ভি দ্বারা প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে সিভি, ওটা ছিল সিপি কারণ এটা প্রেসার ছিল, আর এটা হচ্ছে সিভি কারণ এখানে হিট ক্যাপাসিটি যখন আমরা আয়তনকে স্থির রাখবো তখন। তাহলে সিভি মানটা আমরা বের করবো। ওকে, আবারও আগের মতন, ধরো এম মোল, এম মোল কোন গ্যাসের তাপমাত্রা ডেল্টি পরিমাণ বাড়ানোর জন্য, এম মোল গ্যাসের তাপমাত্রা ডেল্টি পরিমাণ বাড়ানোর জন্য আমার যে তাপ শক্তির প্রয়োজন হয় তা হচ্ছে ডেল কিউ। তাহলে দেখো আবার আগের মতন, এম মোলের জন্য, এম মোলের তাপমাত্রা ডেল্টি পরিমাণ বাড়ানোর জন্য ডেল কিউ তাপ শক্তি লাগে। সুতরাং ওকে, এখন দেখো তো লেখা বোঝা যাচ্ছে কিনা, নাকি সবারই সেম সমস্যা? আচ্ছা আচ্ছা, ব্লার হয়ে গেছে না? আচ্ছা তোমরা থাকো সবাই, আমি আবার মিটিং থেকে আমি নিজে লিভ নিয়ে এবার আমি আসতেছি একটু পরে, ঠিক আছে?
এবার ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ? এবার সাউন্ড ঠিক আছে? আহ, আহ, লেখা দেখা যাচ্ছে? একটু জানাও তো সবাই। হ্যাঁ সাজ্জাদ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। সাজ্জাদ কমেন্ট করছো আবার ব্লার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। একটু কষ্ট করে বুঝে নাও, তেমন বেশি কিছু না। হ্যাঁ, এফবিতে ঠিক আছে, এফবিতে আবার দেখা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, যাদের বেশি ঝামেলা হচ্ছে তারা একটু ফেসবুকে চলে যায়, কেমন? উম, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে একটু দেখি, একটু পরে হয়তো আবার ক্লিয়ার হয়ে যেতে পারে, একটু দেখি। তাহলে এমমোলের জন্য দেখো, এমমোল পরিমাণ, হ্যাঁ এমমোল পরিমাণ, এমমোল পরিমাণ কোনো পদার্থের স্থির আয়তনে এমমোলের তাপমাত্রা ডেলটি পরিমাণ বাড়ানোর জন্য যদি ডেল কিউ তাপশক্তি প্রয়োজন হয়, তাহলে এক মোলের জন্য, এক মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য আমাদের প্রয়োজন হয় আগের মতন সূত্র, ডেল কিউ ইকুয়ালস টু এম ডেল টি। তো এই যে এটাকে আমরা আবার সিভি লিখতে পারি। তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার ডেল কিউ এম ডেল টি, তাহলে তো স্যার সিভি এবং সিপি এর মধ্যে কোনো আহামরি ডিফারেন্স নাই, দুটাই তো সেম টু সেম জিনিস। না স্যার, অনেক ডিফারেন্স আছে, একটু পরে সেটা বলবো আমি। আপাততর জন্য দেখো যে সিপি এর জন্য যে সূত্র আসছে, সিভি এর জন্য কিন্তু সেম সূত্র। কারণ আমরা জানি এম মোলের ডেল টি পরিমাণ ডেল কিউ লাগে, সুতরাং 1 মোলের জন্য 1 কেলভিন ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। ওকে, আচ্ছা, ওকে। এবার আসো, এটার যে মূল সূত্র সেটাকে কিভাবে আমরা এক্সপ্লেন করব সেটা দেখাচ্ছি। ধরো স্থির আয়তন। আচ্ছা, আমরা যেটা জানি যে কৃত কাজ dw ইকুয়ালস টু, কি জানি কৃত কাজ dw ইকুয়ালস টু পি dv। আমরা জানি কৃত কাজ dw ইকুয়ালস টু হচ্ছে পি ডিভি। এখন আয়তন যদি স্থির থাকে, স্থির আয়তন যদি হয়, তাহলে স্থির আয়তনে, স্থির আয়তনে আমরা লিখতে পারি আয়তনের পরিবর্তন হয় না, অর্থাৎ ডিভি এর মান শূন্য। কারণ ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, স্থির আয়তন, আয়তনের তো কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডিভি শূন্য। আর আমরা জানি কৃতকাজ ডিডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে পি ডিভি। ডিভি যদি শূন্য হয় তাহলে সুতরাং ডিডব্লিউ ইকুয়ালস টু শূন্য। অর্থাৎ আমরা একটা জিনিস শিখে ফেলছি, সেটা হচ্ছে স্থির আয়তনে কৃতকাজ শূন্য। অর্থাৎ আমরা লিখে ফেলতে পারি স্থির আয়তনে কৃতকাজ শূন্য। এটা নোট করে ফেলো যে স্থির আয়তনে কৃতকাজ হচ্ছে শূন্য। ওকে, তোমরা কি এই জিনিসটা বুঝেছো? এবং তোলা হলে আমাকে একটু কমেন্ট করো। সাজ্জাদ, সালিম কমেন্ট করছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সালিম। জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ভালো আছো তুমি? আচ্ছা, নুসাইফ আলিম কি? হ্যাঁ, ক্লারাকে ট্যাগ করছো, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা মোটামুটি সবাই তুলে ফেলছো যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে আমাদের, ওকে, কিন্তু কাজ হচ্ছে শূন্য। আচ্ছা, মুছে ফেলতেছি এবার বোর্ডটা। ঠিক আছে, এবার এর পরের টপিকে চলে আসি। হ্যাঁ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা একটা জিনিস বের করে ফেলছিলাম। এবার আসি, দেখো তাপগতিবিদ্যা, তাপগতির যে প্রথম সূত্র, তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা আমাদের ছিল সেটা হচ্ছে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। কিন্তু যদি স্থির আয়তনে কোনো ঘটনা ঘটে, যদি স্থির আয়তনে কোনো ঘটনা ঘটে, তাহলে আমরা আগেও বলেছি এখনো বলছি যে ডিডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে জিরো।
কারণ এটা স্থির আয়তনে ছিল, একটু আগে দেখিয়েছি স্থির আয়তনে ডিডব্লিউ হচ্ছে শূন্য। তো ডিডব্লিউ যদি শূন্য হয় তাহলে আমি লিখে দিতে পারি ডি কিউ ইকুয়ালস টু হচ্ছে ডিইউ। তাহলে স্থির আয়তনে ডিকিউ কে আমরা ডিইউ বলতে পারি। তাহলে স্থির আয়তনে যে তাপশক্তিটা আমি প্রদান করি, যে তাপশক্তিটা আমি প্রদান করতেছি, সেই তাপশক্তিটা হচ্ছে আসলে ডিইউ এর সমান। তাহলে ডিকিউ যে কথা, ডিইউ ও সে কথা। তো ধরো আমি ডিকিউ পরিমাণ তাপশক্তি দিচ্ছি, ডিকিউ পরিমাণ তাপশক্তি প্রদান করছি, এবং যার কারণে তাপমাত্রার যে পরিবর্তন সেটা হচ্ছে ডিটি। তাহলে ডিকিউ পরিমাণ তাপশক্তি দেওয়ার কারণে ডিটি পরিমাণ তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। আর ধরে নিলাম এখানে যে গ্যাস নিয়ে কথা বলছি সেটা হচ্ছে 1 মোল। তাহলে সিভি ইকুয়ালস টু কি হবে? সিস্টেমটা কি ছিল? উপরে হচ্ছে যেটা প্রদান করছি, আচ্ছা যে তাপশক্তিটা প্রদান করছি সেটা কত? ডিকিউ। তো ডিকিউ যে কথা, ডিইউ কিন্তু সে কথা স্থির আয়তনে। তাহলে ডিকিউ না লিখে আমি ডিইউ লিখতে পারি, ডিইউ লিখলাম। আর তাপমাত্রার পরিবর্তন যেহেতু ডিটি, আমি লিখে দিলাম ডিটি। আর যেহেতু 1 মোল তাই এখানে মোল সংখ্যা আমি বসাই নাই। তাহলে বিষয়টা হয়ে যাচ্ছে সিভি ইকুয়ালস টু ডিইউ বাই ডিটি। সুতরাং আমি যদি ট্রান্সফার করে ফেলি, ডিইউ ইকুয়ালস টু হয়ে যায় সিভি ডিটি, এবং এটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে রেখে দেব। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? আমাকে একটু জানাও তো। আর বুঝলে, তুলে ফেললে আমাকে একটু কমেন্ট করে জানাও। পরের টপিকে চলে আসি। হ্যাঁ, ওকে, সবাই কি বুঝতেছো? আমাকে একটু, যারা জুমে ক্লাস করতেছো তারা একটু আমাকে জানাও তো আমার কথাগুলো কি বুঝতে পারছো কিনা। সবাই একটু কমেন্ট করে জানাও, একটু কষ্ট করে। সাজ্জাদ তোলা শেষ, নিতু, পার্সি স্যার, আচ্ছা ঠিক আছে। আর যারা যারা আছে একটু কমেন্ট করো তো স্যার। হালিম কমেন্ট করছে তোলা শেষ। আকিফা কমেন্ট করছে তুলসী স্যার, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভাবে সিপি এবং সিবি এর একটা মান পেয়ে গেছি। হ্যাঁ, তো আমি এটা মুছে এবার সূত্রগুলোকে রাখতেছি। এবার শুধু সূত্রগুলো নিয়ে কথা বলবো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার কোন সূত্র আমি ব্যবহার করব? তুমি অবশ্যই লাস্টের সূত্রগুলো ব্যবহার করবে। তাহলে আসো, আমি হিট ক্যাপাসিটি যখন প্রেসার কনস্ট্যান্ট, তাহলে হিট ক্যাপাসিটি যখন প্রেসার কনস্ট্যান্ট অর্থাৎ সিপি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ইকুয়ালস টু আমরা বের করে ফেলছি যে ডিকিউ ডিভাইডেড বাই ডিটি। এটা ছিল আমাদের একটা সূত্র। ওকে, আবার আরেকটা সূত্র আমরা বের করে ফেলছি, সেটা হচ্ছে সিবি ইকুয়ালস টু, এটা কি, যখন ভোলাম অর্থাৎ আয়তন কনস্ট্যান্ট তখন হচ্ছে হিট ক্যাপাসিটি, এবং এটার মান আমরা পেয়েছি ডিইউ বাই ডিটি। তাহলে দুটো সূত্র আমরা মূলত মনে রাখবো, একটা হচ্ছে সিপি ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি, এবং আরেকটা হচ্ছে সিবি ইকুয়ালস টু ডিইউ বাই ডিটি। ওকে, ঠিক আছে। এবার একটা প্রশ্ন সবসময় আসে পরীক্ষায়, সেটা হচ্ছে সিপি ও সিবি কে বড়? এটা আমরা এখন ঠিক করব। সিপি এবং সিবি এই দুটার মধ্যে কে বড়? সিপি এবং সিবি এই দুটার মধ্যে কে বড়? ওকে, এই দুটা বোঝানোর জন্য আমি একটা রূপক রূপক একটা উদাহরণকে সামনে নিয়ে আসব। একটা রূপক উদাহরণকে সামনে নিয়ে আসব। ওকে, দেখি। ধরো এটা হচ্ছে আমাদের একটা পাত্র। হ্যাঁ, এই পাত্রে কিছু গ্যাস আছে। ধরো এগুলো হচ্ছে এই পাত্রে কিছু গ্যাস আছে। আচ্ছা, এই যে পাত্রটা দেখতে পাচ্ছ, এই পাত্রে কিছু গ্যাস আছে, এগুলো হচ্ছে গ্যাস। ঠিক আছে, তো এই পাত্রে আমি তাপ দিলাম, তাপ শক্তি দিলাম। ওকে, ঠিক আছে, এই পাত্রে আমি তাপ শক্তি দিলাম। আচ্ছা, একটা কথা বলো আমাকে এখন, এই যে পাত্রটা দেখতে পাচ্ছ, পাত্রটা থেকে গ্যাস কিন্তু বের হয়ে যেতে পারতেছে।
কারণ আমি কোনো ঢাকনা দিই নাই। তাহলে গ্যাস যে বের হয়ে যেতে পারতেছে তার মানে হচ্ছে এখানে কোনো ঢাকনা দেওয়া হয় নাই, অর্থাৎ এখানে আয়তনের কিন্তু পরিবর্তন হচ্ছে, কারণ গ্যাস বের হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে, অর্থাৎ এখানে আয়তনের পরিবর্তন হচ্ছে, মানে গ্যাস বের হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার খেয়াল করো, এখানে যেহেতু আমি কোনো ঢাকনা দিই নাই, তাহলে বাইরে যে চাপটা কাজ করতেছে, বাতাসের যে প্রেশারটা, মানে বায়ুর যে প্রেশারটা কাজ করতেছে, এখানের ভেতরে কিন্তু সেম প্রেশারটা কাজ করতেছে, কারণ কোনো ঢাকনা নাই। যার কারণে এখানে চাপের কোনো চেঞ্জ হচ্ছে না, বাইরে যে চাপ এটার ভেতরেও সেই চাপ, কারণ ঢাকনা নাই। কিন্তু আয়তনের চেঞ্জ হচ্ছে, কারণ ভেতরে থেকে আস্তে আস্তে গ্যাসীয় পদার্থ বের হয়ে যাচ্ছে, অর্থাৎ আয়তনের পরিবর্তন ঘটছে। তাহলে এটা হচ্ছে স্থির চাপে। ওকে, তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে স্যার স্থির চাপে, এবং এই তাপ শক্তি যেটা আমি দিচ্ছি স্থির চাপে। তো এটা হচ্ছে আমাদের, মানে এই ঘটনাটাকে আমরা বলতে পারি সি, যেহেতু স্থির চাপ তাই এটা হচ্ছে আমাদের সিপি। তাহলে এটা হচ্ছে আমাদের সিপি। ওকে, আবার আমি আরেকটা পাত্র নিলাম, এটাতেও কিছু গ্যাস আছে, তবে এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আগের মতন ঠিক এখানেও আমি কি করলাম, তাপ শক্তি দিলাম। তো আমি ধরো এখানে তাপ শক্তি দিচ্ছি। আচ্ছা, এখন একটা ব্যাপার খেয়াল করো, এখানে আমি তাপ শক্তি দিচ্ছি কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি, যার কারণে কোনো গ্যাস কিন্তু বের হওয়ার সুযোগ পাচ্ছে না। তার মানে হচ্ছে এখান থেকে যেহেতু গ্যাস বের হতে পারতেছে না, আয়তনটা কিন্তু ফিক্সড, নির্দিষ্ট, যা গ্যাসীয় পদার্থ ভেতরে ছিল তাই থাকবে। সেজন্য এটাকে আমরা বলতে পারি স্থির আয়তন। কিন্তু চাপ নির্দিষ্ট না, কারণ বাইরে যে চাপটা ভেতরে কিন্তু তার থেকে বেশি। তাহলে এই এক্সপেরিমেন্টটাতে চাপটা স্থির ছিল, বাইরে যা চাপ ভেতরে যা চাপ, তবে আয়তনটা পরিবর্তন হচ্ছিল। আর এখানে আয়তনের কোনো পরিবর্তন হওয়ার সুযোগ পাচ্ছে না, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি স্থির আয়তনে। তাহলে এক্সপেরিমেন্টটা ছিল স্থির চাপে, আর এটা হচ্ছে স্থির আয়তনে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সিভি। এবার তোমার কাছে আমার একটা প্রশ্ন, কমন সেন্স দিয়ে আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে ঢাকনা খুলে রান্না করতে বেশি সময় লাগে নাকি ঢাকনা দিয়ে রান্না করতে বেশি সময় লাগে? মানে বেশি সময় লাগে না, মানে কোনটাতে রান্না দ্রুত হয়, অর্থাৎ ঢাকনা দিয়েটাতে দ্রুত হয় নাকি ঢাকনা না দিয়েটাতে দ্রুত হয়? একটু জানাও তো কমেন্ট করে। সানিম কমেন্ট করছো, জি ভাই ভালো আছি। সানিম, আমি রিসিভ টু। হ্যাঁ, রুশিফা কমেন্ট করছো, বুঝছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনার কমেন্ট করছে যে ঢাকনা না দিয়ে, ঢাকনা না দিয়ে। ওকে, ঢাকনা খোলা তাতে দেরি হয়, হ্যাঁ। তাহলে একটা প্রশ্ন করছে যে একটা আনসার আসছে যে ঢাকনা খোলাটাতে দেরি হয়। আচ্ছা, আরেকজন বলছে ঢাকনা না দিয়ে রান্নাটা সহজ হয়। হ্যাঁ, রাইট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে স্পষ্টত একটা জিনিস বুঝলাম যে আমি যদি ঢাকনাকে খোলা রেখে রান্না করতে যাই তাহলে বেশি তাপশক্তি দিতে হয়, তাহলে আমাদের এটাতে তাপশক্তিটা বেশি দিতে হবে। আর এটা প্রেসার কুকারের মতন অল্প তাপশক্তি দিলে রান্নাটা দ্রুত হয়ে যাবে। তাহলে তাপশক্তি বেশি কোথায় লাগে? এটাতে লাগে। সহজ কথা, ঢাকনা খুলে রান্না করতেছেন, বেশি তাপশক্তি দিবেন, আর ঢাকনা যেহেতু বন্ধ, কম তাপশক্তিতে হয়ে যাচ্ছে। তাহলে ঢাকনা খোলা রেখে আমাদের বেশি সময় লাগবে, অর্থাৎ ঢাকনা খোলা অবস্থায়, মানে হচ্ছে স্থির চাপে যে তাপ শক্তিটা সেটা বেশি হবে, অর্থাৎ সিপি বেশি আর সিবি হচ্ছে ছোট। তাহলে কমন সেন্স দিয়ে একটা জিনিস শিখলাম যে সিপি সিবি থেকে বড়। তাহলে একটা কথা পরীক্ষায় আসে যে সিপি সিবি থেকে বড় কেন, এটাকে এইভাবে আসলে আমাদের এক্সপ্লেইন করতে হবে, এবং এক্সপ্লেনেশনটা আমি পরে বলছি। তো আমি একটা জিনিস বুঝাইতে চাইছি, যেটা আমাদের বইয়ের মধ্যে অনেক কমপ্লিকেটেড করে লেখা এবং বুঝতে অনেক ঝামেলা হয়, যে ব্যাখ্যাটা কিভাবে হবে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, যে এই ক্ষেত্রে সিপিটাই হচ্ছে সিবি থেকে বড়। বুঝতে পারো নাই এমন কেউ আছো যারা ক্লাস করছো? আমাকে একটু জানাও তো যে বুঝি নাই স্যার, একদমই বুঝি নাই। নিতু কমেন্ট করছো, বুঝছি। হুম, আকিফা কমেন্ট করছো, বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি যে স্থির চাপে
সিপি ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের সিভি। ওকে, তো এটা পরীক্ষায় আসলে আমি কিভাবে লিখবো স্যার? আমি কি এইভাবে চিত্র এঁকে লিখবো? আমি লিখতে পারি কিভাবে? হ্যাঁ, ওকে। তো সেটা লিখার জন্য সেটা আমি গুছিয়ে দিব, বর্ণনামূলক প্রশ্ন আমি স্লাইড থেকে তোমাদেরকে সেটা গুছিয়ে দিব। তো এটার একটা আবার প্রমাণও আছে, এই প্রমাণটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিব। ওকে, আব্দুল হালিম কমেন্ট করছো, হ্যাঁ ঢাকা, রাইট, ভেরি গুড। আচ্ছা, ওকে, তাহলে আমি একটা কাজ করি, এখন আমি টপিকে চলে যাচ্ছি, আমি এটা মুছে ফেলতেছি। ওকে, ঠিক আছে। এবার আমি একটা প্রমাণ দেখাবো যে সিপি সিবি থেকে কিভাবে বড়, সেটা গাণিতিক ভাবে প্রমাণ করব। ঠিক আছে, ওকে। তোমাদের দুটো সমীকরণ এনেছিলাম একটু আগে করাতে করাতে, মনে আছে? একটা হচ্ছে সিপি ছিল আর একটা হচ্ছে সিবি। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তো সমীকরণগুলো কি ছিল। আমি আবারও তোমাদের সুবিধার জন্য লিখছি। সিপি ইকুয়ালস টু আমরা জানি ডিকিউ ডিভাইডেড বাই ডিটি, সুতরাং ডিকিউ ইকুয়ালস টু আমরা লিখেছিলাম সিভি ডিটি, এবং এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম। আবার সিভি ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম ডিইউ বাই ডিটি, সুতরাং এখান থেকে আমরা এনেছিলাম ডিইউ ইকুয়ালস টু সিভি ডিটি, এবং এটাকে আমরা 2 নং সমীকরণ লিখেছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, আর এটা ছিল আমাদের 2 নং সমীকরণ। ওকে, ঠিক আছে। এবার আসো, আবার আমরা জানি পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। এটা আমাদের একটা সমীকরণ ছিল, পিভি ইকুয়ালস টু এনআরটি, প্রথম পত্রের 10ম অধ্যায়ে ফিজিক্স ফার্স্ট পেপারের ইউনিট 10। পিভি ইকুয়ালস টু এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণ ছিল। তো যদি n ইকুয়ালস টু 1 মোল হয়, n মানে হচ্ছে মোল সংখ্যা, যদি n ইকুয়ালস টু 1 মোল হয়, তাহলে পিভি ইকুয়ালস টু হচ্ছে আমাদের আরটি। তাহলে আমরা পেয়ে গেছি পিভি ইকুয়ালস টু আরটি। এটাকে আমরা এখন অন্তরীকরণ করব। কি করব? অন্তরীকরণ তাপমাত্রার সাপেক্ষে। তাহলে আসো, তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ করে। আচ্ছা, যার সাপেক্ষে অন্তরীকরণ করবে মনে আছে তোমাদের? ডিডিটি। আমি যেহেতু তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ করব, তাই ডিডিটি আমি লিখে দিব পিভি ইকুয়ালস টু ডিডিটি, আমি লিখে দিব আরটি। এতটুকু পর্যন্ত একটু তুলে ফেলো, এতটুকু পর্যন্ত একটু দ্রুত তুলে ফেলো। এক নংটাতে, আচ্ছা যাই হোক, 1 নং 2 নং আমি হয়তো নাম্বারিং এ ভুল হতে পারে, তবে সমীকরণগুলো মিলাই দেখো ঠিক আছে কিনা। ওকে, যারা ফেসবুকে ক্লাস করতেছো তাদের যদি কোনো সমস্যা হয় কোনো কিছুতে বুঝতে, কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, আমি ওখান থেকে কিছুক্ষণ পর পর দেখছি। না, দুটাই সিবি না, দুটাই হচ্ছে সিপি লেখা। একটা সিপি ছিল, একটা সিবি ছিল, ভালো করে দেখো। ওকে, হয়তো আমি ভুলে ওখানে সিবি লিখে দিছিলাম। প্রথমটা ছিল আমাদের সিপি, পরেরটা হচ্ছে সিবি। হ্যাঁ, সিপি ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি, সিবি ইকুয়ালস টু ডিইউ বাই ডিটি। তাহলে ডিকিউ ইকুয়ালস টু হচ্ছে, ও আচ্ছা, সরি সরি, এটা স্লিপ হয়েছে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা স্লিপ স্লিপ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, দেখো, তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি পেয়েছি, আবার এন ইকুয়ালস টু 1 মোল হলে পিভি ইকুয়ালস টু হচ্ছে আরটি, তাপমাত্রা সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এই জিনিসটা লিখেছি। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো তোমাদের আশা করি হয়েছে তোলা। এবার আমি এটা একটু এখান থেকে মুছে ফেলছি, কেমন? ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার চলে আসো, আমি এটাকে অন্তরীকরণ করব। তো অন্তরীকরণের নিয়মটা কি ছিল? এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি, মানে সিস্টেমটা ছিল ইউভি। সূত্রটা কি ছিল? প্রথমবার পি দেন ডি ডিটি, প্রথমবার পি দেন ডি ডিটি ভি, প্লাস এর পরের বার ভি দেন ডি ডিটি পি। তাহলে সূত্রটা হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, অর্থাৎ পি ডিডিটি বি প্লাস ভি ডিডিটি পি ইকুয়ালস টু
দেখো এই যে আরটা দেখতে পাচ্ছ, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট মান আমরা জানি, এবং আমরা জানি অন্তরীকরণের সূত্র অনুসারে কোনো কনস্ট্যান্ট মান থাকলে তাকে বের করে আনা যায়। অর্থাৎ আর কে আমরা বের করে আনি, তাহলে আমি লিখতে পারি ডি ডিটি টি। এখানে ইউভি এর সূত্র বসবে না, কারণ আরটা কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে, তাহলে আমরা লিখে ফেললাম। এবার আসি, এই যে এই এক্সপেরিমেন্টটা করতেছি, ধরো এটা হচ্ছে আমাদের স্থির চাপে, এটা হচ্ছে আমাদের স্থির চাপে। তো আমি যদি এই পরীক্ষাটা স্থির চাপে করি, আমি যদি এই পরীক্ষাটা স্থির চাপে করি, অর্থাৎ চাপের কোনো চেঞ্জ না হয়, তাহলে আমি লিখে দিতে পারি পি হচ্ছে ধ্রুবক। আমি যদি পরীক্ষাটা স্থির চাপে করি, স্থির চাপে করি কেমন, আমি যদি স্থির চাপে করি, তাহলে পি এর যে পরিবর্তন সেটা হচ্ছে আমাদের ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট মান, মানে পি এর কোনো চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা এটা স্থির চাপে কেন করছি সেটা আমি পরে বলবো। ঠিক আছে, আচ্ছা স্থির চাপে করার কারণে পি হচ্ছে আমাদের ধ্রুবক। তো পি যদি আমাদের ধ্রুবক হয়, দেখো, তো কোন কনস্ট্যান্ট মানকে, যেহেতু পি ধ্রুবক বলছি, কোন কনস্ট্যান্ট মানকে ডিডিটি করলে পুরো জিনিসটা না শূন্য হয়ে যায়। আর এটা যদি শূন্য হয়ে যায়, এই মানটা যদি শূন্য হয়ে যায়, তাহলে ভি এর সাথে গুণ করলে পুরো জিনিসটাই আসলে জিরো আসে, পুরো জিনিসটাই আসলে হয়ে যায় শূন্য। তো এটা যদি পুরোটাই শূন্য আসে, তাহলে পরের লাইনে আমি লিখতে পারি পি, একসাথে লিখি, ডিভি ডিটি ইকুয়ালস টু আর। আর আমরা জানি ডিডিটি, এটা মানে হচ্ছে 1, ওই ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1 যেরকম, তাহলে ডিডিটি টি মানে হচ্ছে 1, এটাকে 1 রেখে দিলাম। এবার চলে আসো, আমি যদি পিডিভি কে রেখে দেই, পিডিভি কে একসাথে রেখে দেই, ডিটি কে পাশে পাঠিয়ে দেই, তাহলে জিনিসটা হয়ে যায় আর ডিটি, এটাকে আমরা 3 নং দিয়ে দিই। এতটুকু পর্যন্ত তুলেছো? তুললে আমাকে দ্রুত যাবা। আচ্ছা, যারা আমাকে ফেসবুকে দেখছো, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। তোমরা কি আমার লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাইও। ওকে, তোলা শেষ? তোমাদের কি তোলা হয়েছে? কমেন্ট করছো? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে মোটামুটি পেয়ে গেছি যে পিডিভি ইকুয়ালস টু হচ্ছে আরডিটি। ঠিক আছে, আমি এটা মুছে ফেলছি। ওকে, তাহলে এবার চলে আসো, আমরা ফাইনালি যে জিনিসগুলো পেয়েছি, তিনটা সমীকরণকে আমি আবারও একটু কষ্ট করে লিখছি। একটা ছিল আমাদের dq ইকুয়ালস টু সিপি ডিটি, আরেকটা ছিল আমাদের, এটা ছিল আমাদের 1 নং, du ইকুয়ালস টু ছিল সিবি ডিটি, এটা ছিল আমাদের 2 নং, 1 নং 2 নং। আর একটু আগে যেটা পেয়েছি সেটা হচ্ছে পিডিভি ইকুয়ালস টু আর ডিটি, এটা হচ্ছে আমাদের 3 নং। এখন আসো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে কি বলে? প্রথম সূত্র, প্রথম সূত্র তাপগতিবিদ্যার আমাদেরকে কি বলে? ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। মানটা ড্রপ করে দেন। ডিকিউ এর মান হচ্ছে সিপিডিটি, ডিইউ এর মান হচ্ছে সিভিডিটি, ডিডব্লিউ এর মান হচ্ছে আর ডিটি। এবার দেখেন ডিটি ডিটি ডিটি, উভয় পাশ থেকে ডিটি কে বাদ দিয়ে দেন, তাহলে হয়ে যায় সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর। ওকে, তাহলে একটা ব্যাপার খেয়াল করে দেখেন, সিপি মানে হচ্ছে সিবি এর সাথে আর যোগ করলে যা তা, অর্থাৎ সিবি এর সাথে আর যোগ করলে, সিবি এর সাথে আর যোগ করলে যে মানটা আসে সেটাই হচ্ছে সিপি। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এখানে যে সিপি সিবি থেকে বড়, কারণ সিবি এর সাথে আর যোগ করলেই কিন্তু সিপি হয়। দ্যাটস ওয়াই আমি লিখতে পারি, সুতরাং সিপি ইজ গ্রেটার দেন সিবি। তোমাদের কি বুঝতে কারো সমস্যা হয়েছে? আমাকে একটু জানাও।
আর তোলা হলেও আমাকে একটু কমেন্ট করে জানাও। জুমেদার যারা ক্লাস করছো তারা একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানাও। নিতু কমেন্ট করছো তুলসী। তাহলে সিপি ইজ গ্রেটার দেন সিবি আমরা পেয়ে গেছি। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে সিপি সিবি থেকে বড়, তাহলে এই জিনিসটা পুরোটাই আমরা প্রমাণ করব না, না করে আমরা লিখতে পারি যে আমরা জানি সিপি ইকুয়ালস টু সিবি প্লাস আর, সুতরাং এখান থেকে বলা যায় সিপি ইজ গ্রেটার দেন সিবি। আর যদি এটা কোনোভাবে 3 নম্বর বা 4 নম্বর প্রশ্নতে আসে, তখন আমাদের থেকে পুরো জিনিসটা এলাবোরেট করে এক্সপ্লেইন করতে হবে। ওকে, তাহলে এই জিনিসটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, যারা আমরা ক্লাসের মধ্যে ঝামেলা হয়েছে হঠাৎ করে যে নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, তারা একটু কষ্ট করে দেখে নিব। আচ্ছা, আমি স্লাইডে একটু সিম্পল কয়েকটা জিনিস দেখাই আসি। ওকে, স্লাইডের মধ্যে খেয়াল করি আমি এতক্ষণ যা করিয়েছি সবগুলো আমি হালকা করে দেখাচ্ছি তোমাদের জন্য। ওকে, আমি একবার স্ক্রিনে রাখছি, যেন তুমি পরবর্তীতে যারা ক্লাস করতে পারো নাই বা বোর্ডের লেখা বোঝা যায় না, তারা যেন বুঝতে পারো। পজ করে লাইনগুলো ওখান থেকে দেখে নিও, আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব। আমি জাস্ট একটু পজ করে করে চলে যাচ্ছি। তুমি ইউটিউবে প্রিভিয়াস পরের ভিডিওটা দেখার সময় পজ করে ওই অংশটুকু আবার ভালোভাবে রিডিং করে ফেলবে এবং তুলে ফেলবে। তাহলে ফাইনালি আমরা এখান থেকে নিয়ে আসছি যে সিপি সিভি থেকে বড়। ওকে, ওই গামার কথাটা আমি আজকে আর বলছি না, গামার কথাটা আমাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাসে আমি ওটা ক্লিয়ার করব। আজকের ক্লাসে আর আমি গামাতে যাচ্ছি না, ওটা আমি নেক্সট ক্লাসে ক্লিয়ার করব। সাজাদ কমেন্ট করছো যে ব্যাখ্যা। আচ্ছা, আমি এতক্ষণ যা ব্যাখ্যা দিয়েছি সবগুলাই হচ্ছে এগুলোই, ঠিক আছে। আমি আজকে পুরো ক্লাসটাই আসলে বোর্ডে করিয়েছি, তো কারণ এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমি আসলে লিখা ছাড়া বুঝাইতে পারতাম না, তো যার কারণে আমি লিখাটা জাস্ট লেখাটা হালকা করে দেখাই দিচ্ছি, যার কারণে তুমি যখন পরে ভিডিওটা দেখবা ওই অংশটুকু পজ করে রেখে মোবাইলে দেন ওখান থেকে আবার লাইনগুলো চাইলে পড়ে ফেলতে পারো, মানে আমার কথাগুলো ওখানে লেখা আছে। আশা করি ভিডিওতে ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার করা। তো শনিবার থেকে আমাদের একটা নতুন রুটিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 6 দিনই ক্লাস হবে, 3 দিন প্রথম পত্র আর 3 দিন দ্বিতীয় পত্র। তোমরা আমাকে শুধু ক্লাসের সময়টুকু, অর্থাৎ এই 1 ঘন্টা টাইম দিবা, সারাদিন ইচ্ছা মতন ঘুরে ফেলো, কোনো সমস্যা নাই, ইচ্ছা মতন শয়তানি করো, তোমাদের আশা করি ফিজিক্সে কোনো টাইম ওয়েস্ট হবে না, লস হবে না। বাকিটা আমি দেখবো, ঠিক আছে। আচ্ছা, রুটিন নিতু কমেন্ট করছো, রুটিনটাতে টাইমটা না স্যার, টাইমটা ম্যানেজ করতেই ঝামেলা হয়ে গেছে, মানে একটা রেগুলার টাইম দিতে চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে